সেদিন বেলা প্রায় 1টা বাজে। খানিক আগেই গলদঘর্ম হয়ে আদালত থেকে ফিরে এসে থানার অফিস ঘরে বসে একটু বিশ্রাম করছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অন্যতম অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়। তখন আকাশও পরিষ্কার ছিল, আর সূর্যের এত তেজ যে রাস্তায় লোকজন প্রায় চোখেই পড়ছিল না। শুধু মাঝে মাঝে 2-1টা ভাড়ার গাড়ি 2-1জন যাত্রী নিয়ে মন্থর গতিতে চলে যাচ্ছিল। এমন সময় একটা ছ্যাঁকড়া গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো। প্রিয়নাথের কৌতূহল হল। তিনি ভাবলেন, কি ব্যাপার, বড় সড়ো কিছু ঘটল নাকি? সেরকম কোনো বিপদ না হলে এই ভয়ঙ্কর রোদে কি আর থানায় আসবে? তার মানে নিশ্চয়ই ব্যাপার গুরুতর। অফিস ঘরের সামনেই থানার ফটক। জানলা দিয়ে তাকিয়ে দেখলেন একজন যুবক সেই গাড়ি থেকে নেমে এগিয়ে এসে দরজার পাশে দাঁড়ানো কনস্টেবলটিকে কি যেন জিজ্ঞাসা করল। তার কথা শুনে কনস্টেবলটি তাকে ঘরে নিয়ে এলো। ঘরে ঢুকে যুবকটি প্রিয়নাথকে নমস্কার করে বলল, নমস্কার দারোগাবাবু। নমস্কার, বসুন। ধন্যবাদ। বলুন, আপনার কি সমস্যা? দারোগাবাবু, আমার আমার সর্বনাশ হয়ে গেছে। আমার আমার দাদাকে কেউ খুন করেছে। খুন? হ্যাঁ, উনি উনি আমার কাছে শুধু আমার বড় দাদা নয়, আমার বাবার মতো ছিলেন। অতি কষ্টে এই কথাগুলো বলে যুবকটি মাথা নিচু করে বসে রইল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। প্রিয়নাথও তার এই অবস্থা দেখে চুপ করে রইলেন। যুবকের বয়স 30 বছর হবে। ফর্সা রং, সুপুরুষ চেহারা, কিন্তু দেহে লাবণ্য ছিল না। চোখ দুটো বড় হলেও যেন কোটরে ঢুকে আছে। চোখের নিচে কালি পড়েছে। দাদার মৃত্যুতেই তার এইরকম পরিবর্তন হয়েছে কিনা তা বোঝা গেল না। যুবকের পরনে ছিল একটা পাতলা কালো পেরে ধুতি, গায়ে আদ্দির পাঞ্জাবি আর চাদর, পায়ে একজোড়া বার্নিশ করা জুতো। কিছুক্ষণ পরে যুবক একটু শান্ত হলে প্রিয়নাথ খুব নরম সুরে জিজ্ঞাসা করলেন, কে আপনার দাদাকে খুন করেছে? কি হয়েছে সব কথা পরিষ্কার করে খুলে বলুন। সেরকম হলে আমি নিজে এখনই আপনার সাথে ঘটনাস্থলে যাব। প্রিয়নাথের কথা শুনে যুবক তার মুখের দিকে তাকালো। তার মুখ দেখে মনে হলো সে যেন অনেকটা আশ্বস্ত হয়েছে। তারপর খুবই কাতর কণ্ঠে বলল, আমার দাদা আজ বেলা 10টা নাগাদ মারা গেছেন। লোকে বলছেন তিনি নাকি ওলা ওঠাতে মারা পড়েছেন, কিন্তু আমার তেমনটা মনে হয় না। শুধু আমার না, আমার বউঠানেরও সন্দেহ তিনি ওলা ওঠাতে মারা যাননি। যেভাবে যুবক কথাগুলো বললেন তাতে প্রিয়নাথের কেমন যেন সন্দেহ হলো। কি ঘটনা, কি অবস্থায় তার দাদার মৃত্যু হয়েছে কিছুই তিনি জানেন না। অথচ যুবকটির কথা শুনে তার কেমন একটা খটকা দেখা দিল মনে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার দাদার নাম কি? হরিসাধন বন্দ্যোপাধ্যায়। আর আপনার নাম? শক্তিসাধন বন্দ্যোপাধ্যায়। আপনাদের বাড়ি কোথায়? আগে বাগবাজারে। আচ্ছা, দেখুন এবছর তো চারিদিকেই ভীষণ কলেরার উপদ্রব শোনা যাচ্ছে। শহর বলে এখানে হয়তো সব খবর সবাই জানতে পারে না, কিন্তু প্রতিদিন কত শত লোকের ওলা ওঠায় প্রাণ যাচ্ছে। আপনার দাদাও হয়তো সেই রোগেই মারা গেছেন। এতে আপনারা তো সন্দেহ হচ্ছে কেন? সব কথা খুলে না বললে আপনি আমার সন্দেহের কারণ বুঝতে পারবেন না, কিন্তু কিন্তু এখন তা বলবার সময় নেই। কেন সময় নেই? কেন? হয়তো এতক্ষণে দাদার দেহ নদীর ধারে শ্মশানে নিয়ে যাওয়া হয়ে গেছে। যদি দাহ কার্য সম্পন্ন হয়ে গিয়ে থাকে তাহলে এই কথা প্রমাণের প্রধান উপায়টাই তো আর থাকবে না। আপনি ঠিক কি বলতে চান পরিষ্কার করে বলুন তো। আপনি আমার কাছে কি সাহায্য চাইতে এসেছেন? আসলে দাদার মৃত্যুতে আমার যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। তিনি আমার বাবার মতো ছিলেন। আমি তার অন্যেই প্রতিপালিত। সেই কারণে তার এই আকস্মিক মৃত্যুতে আমি একরকম পাগলের মতো হয়ে গেছি। কি করছি, কি বলছি কিছুরই ঠিক নেই। আমাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আমার দাদাকে কেউ বিষ খাইয়ে খুন করেছে। অথচ লোকে তা না বুঝে তিনি কলেরায় মারা গেছেন এটাই ভাবছে, এই ধরনের গুজব ছড়াচ্ছে চারিদিকে। এখন আপনার যা করণীয় মনে হয় তাই করুন। আমার আমার মাথা কাজ করছে না। যদি আপনার আগেই এমন সন্দেহ হয়েছিল তবে এতক্ষণ আমাদের খবর দেননি কেন?
10টা নাগাদ আপনার দাদা মারা গেছেন, আর এখন বেলা প্রায় 2টো। তা লাশ কি পোড়ানো হয়ে গেছে? হ্যাঁ, আগে দাহ কার্য মনে হয় এখনো হয়নি, তবে তবে মৃতদেহ ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। কোন ঘাটে? কাশী মিত্রের ঘাটে। আচ্ছা, আপনি একটু বসুন, আমি আসছি। গল্পে বর্ণিত জাতপাত ভেদাভেদকে আমাদের চ্যানেল হন্টেড অডিও স্টেশন কোনোভাবেই সমর্থন করে না। লেখক শুধুমাত্র গল্পের আবহ এবং প্লট তৈরির খাতিরেই এই কাহিনীর অবতারণা করেছেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন। নমস্কার। প্রথমেই সকলকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজ হান্টেড অডিও স্টেশনে মোট সদস্য সংখ্যা 5000। আশা করছি ভবিষ্যতেও এমন ভালোবাসা পাবো আপনাদের থেকে। হন্টেড অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখক শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে আত্মহত্যা না খুন। গল্পটি নেওয়া হয়েছে দারোগা দপ্তরের প্রথম খণ্ড থেকে। গল্প বিষয়ক আপনাদের মহামূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট আপনার কাছে সবার প্রথম যেতে পারে। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আত্মহত্যা না খুন। আমি আসছি। প্রিয়নাথ তখনই উঠে গিয়ে কাশীমিত্র ঘাটের রেজিস্ট্রারকে টেলিফোন করলেন। হ্যালো, আমি থানা থেকে বলছি। আপনি কি কাশীমিত্র ঘাটের রেজিস্টার কথা বলছেন? আচ্ছা, একটু দেখে জানান তো হরিসাধন বন্দ্যোপাধ্যায় নামে কোনো ভদ্রলোকের মৃতদেহ ওখানে আনা হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে তার দাহকার্য কি আরম্ভ হয়ে গেছে? মৃতদেহ এখানে আনা হয়েছে, তবে দাহকার্য এখন আরম্ভ হয়নি, কিন্তু তারই তোড়জোড় চলছে আর কি। আচ্ছা শুনুন, আমি না যাওয়া পর্যন্ত আপনি ওই মৃতদেহ দাহ করার অনুমতি দেবেন না। ঠিক আছে স্যার, যেমনটা আপনি বলবেন। রেজিস্ট্রারকে দাহকার্যের অনুমতি দিতে নিষেধ করলেও শক্তি সাধনকে এ বিষয়ে কিছু বললেন না তিনি। এরপর তিনি যুবকটির সাথে তার বাড়ি যাওয়ার জন্য বের হলেন এবং তার সাথে সেই ভাড়ার গাড়িতে উঠলেন। কোচম্যান গাড়ি চালু করল। কিছু দূর যাওয়ার পর প্রিয়নাথ শক্তি সাধনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার দাদার বয়স কত? দাদা আমার থেকে 10 বছরের বড়। দাদার পর আমার আরও 2জন ভাই হয়েছিল, কিন্তু তারা দুজনেই অকালে মারা যায়। বুঝলাম। তা আপনার দাদা কি কাজ করতেন? বর্তমানে সেরকম কোনো কাজ করতেন না। নিজেরও যেটুকু সম্পত্তি ছিল তারই দেখাশোনা করতেন। পৈতৃক সম্পত্তি? আগে না, দাদার নিজের উপার্জিত সম্পত্তি। আমাদের জ্ঞাতি ভাইরা মামলা করে আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমি কিংবা আমার দাদা কেউই আমাদের পৈতৃক সম্পত্তির এক কানা করিও পাইনি। তবে তো দেখছি আপনার দাদার যথেষ্ট শত্রু আছে। যখন জ্ঞাতি ভাইদের সঙ্গে আপনাদের এত বিবাদ, তখন তারাই যে আপনাদের শত্রু তা তো বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। তা আপনাদের এই জ্ঞাতি ভাইদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি থেকে প্রায় 8 ক্রোশ দূরে শোভাবাজারের কাছে তাদের বাড়ি। সেটি কি আপনাদের পৈতৃক বাড়ি? আগে হ্যাঁ, মামলায় হেরে গিয়ে দাদা নিজের ইচ্ছায় সেই বাড়ি ছেড়ে চলে আসেন। ঈশ্বরের কৃপায় তার আরও কয়েকটা বাড়ি ছিল, যেগুলো ভাড়া দেওয়া হতো। তিনি তার মধ্যেই বাগবাজারে একটা বাড়িতে এসে বসবাস শুরু করেন। আপনিও নিশ্চয়ই সেই বাড়িতেই থাকেন। শক্তি সাধন এই কথার কোনো উত্তর দিল না। তাই দেখে প্রিয়নাথের একটু সন্দেহ হলো। তিনি আবার তাকে একই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু এবারেও কৌশলে শক্তি সাধন তার কথাটা চাপা দিলেন। প্রিয়নাথের কারণ বুঝতে পারলেন না, কিন্তু তার সন্দেহ উত্তর বাড়তে লাগল। তখন তিনি শক্তি সাধনের দিকে তাকিয়ে কিছুটা কর্কশভাবেই জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন সেটা বলবেন কি? আগে আমি কাশীপুরে বাস করি। তার মানে তাহলে একটু আগে বললেন যে আপনার দাদাই আপনার অন্নদাতা ছিলেন।
কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। যদিও আমি কাশীপুরেই থাকি, তবুও প্রতিদিন দুবেলা দাদার বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া সারি। আমাকে না খাইয়ে দাদা বা বৌঠান কেউই খেতেন না। আপনার বাড়িতে আর কে থাকে? আগে আমি একাই থাকি। সে বাড়িটা কার? সেটা ভাড়া বাড়ি। কিছুক্ষণ আগেই তো বললেন যে আপনার দাদার কয়েকটা বাড়ি আছে, আর সেগুলো ভাড়া দিয়ে সেই টাকা থেকেই আপনি নিজের ও তার পরিবারের ভরণ পোষণ করেন। তাই যদি হয় তবে আপনাকে কেন আলাদা বাড়ি ভাড়া করে থাকতে হয়? তা আপনার বাড়ি ভাড়া কত? আগে 15 টাকা মাত্র। আপনি কি কাজ করেন? শক্তিসাধন আবারও কোনো উত্তর না দিয়ে লজ্জায় মাথা নিচু করে রইলেন। ফলে প্রিয়নাথকেও পুনরায় ওই একই প্রশ্ন করতে হলো। কি হলো, শুনতে পাচ্ছেন না? আপনি কি কাজ করেন? আগে আমি তো কোনো কাজ করি না, মানে ওই নিষ্কর্মাই বলতে পারেন। শুধুমাত্র দাদার গলগ্রহ হয়েছিলাম। আপনার বাড়ি ভাড়াও কি তিনিই দিতেন? আগে হ্যাঁ, প্রতি মাসে তিনি আমাকে কিছু টাকা দিতেন, তাই থেকেই আমার বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচাপাতি চালিয়ে নিতাম। আপনি নিজের দাদার সঙ্গে এক বাড়িতে থাকেন না কেন? যখন তিনি আপনার সব ভারী বহন করতেন তখন আপনাকে এক বাড়িতে কেন রাখতেন না? শক্তিসাধনের মুখ হঠাৎ কালো হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর এক মনে কি যেন ভাবতে লাগলেন। এমন সময় হঠাৎ গাড়ি থামতে শক্তিসাধন চমকে উঠল। তারপর গাড়ি থেকে মুখ বের করে দেখল তার দাদার বাড়ি এসে গেছে। আগে প্রিয়নাথ গাড়ি থেকে নামলেন। তারপর শক্তিসাধন নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে প্রিয়নাথকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। হরিসাধনবাবুর বাড়িতে প্রবেশ করার আগেই অন্তঃপুর থেকে মেয়েদের বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। প্রিয়নাথ দেখলেন বাড়িটা খুব একটা ছোট নয়। সমস্ত বাড়ি এবং তার চারপাশের জমি মিলিয়ে প্রায় 10 কাঠা হবে। দোতলা বাড়ি। একতলায় বাইরের মহলের একটা বৈঠকখানায় শক্তিসাধন প্রিয়নাথকে নিয়ে গেল। ঘরটা বেশ বড়, দৈর্ঘ্য প্রস্থে 12-13 হাতের কম নয়। রাস্তার ঠিক পাশে ঘরটা। সেখানে মোট 8টা জানালা ও 2টো দরজা আছে। মেঝের উপর ঢালা বিছানা পাতা। প্রথমে মাদুর, তারপর শতরঞ্চি, তার উপরে একটা প্রকাণ্ড তোশক এবং সব থেকে ওপরে দুধ সাদা একটা চাদর পাতা। শক্তিসাধন প্রিয়নাথকে বিছানার উপর বসতে অনুরোধ করল। বিছানার এক পাশে 2টো টুলে 2টো বাঁধানো হুঁকো রাখা ছিল, একটা ব্রাহ্মণদের এবং অপরটা শূদ্রদের। তারা দুজনে বসা মাত্র একজন চাকর এক কলকে তামাকে আগুন ধরিয়ে ফুঁ দিতে দিতে ঘরে ঢুকল। তারপর সেটা ব্রাহ্মণদের হুঁকোর ওপর বসিয়ে টুল সমেত তাদের সামনে এনে রাখল। এরপর হুঁকোটা শক্তিসাধনের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। শক্তিসাধন চাকরের হাত থেকে হুঁকোটা নিয়ে প্রিয়নাথকে দিতে গেলে তিনি বললেন, আমি ধূমপান করি না, বরং যে কাজের জন্য এসেছি সেটাই করি। আপনি এখন ওসব ছেড়ে আপনার দাদার কিভাবে মৃত্যু হয় এবং কখন তার রোগের সূত্রপাত হয় সব কথা ঠিক করে গুছিয়ে বলুন তো। হ্যাঁ, বলছি। গতকাল এ বাড়িতে একটা ভোজের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত ব্যক্তিদের খাওয়া দাওয়ার পর আমরা কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়রা দাদার সঙ্গে একসঙ্গে খেতে বসি। বেলা 2টো নাগাদ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। তারপর আমি বৈঠকখানায় এসে একপাশে শুয়ে পড়ি। 1 ঘন্টার মধ্যেই অন্যরা নিজের নিজের বাড়ি ফিরে যান। শুধু আমিই এখানে ছিলাম। বেশ কিছুক্ষণ পর শুনলাম দাদা বমি করছেন। আমি তখনই বাড়ির ভেতর গেলাম এবং ডাক্তারবাবুকে খবর দেওয়ার জন্য লোক পাঠাতে চাইলাম, কিন্তু দাদা আমাকে নিজেই বারণ করলেন। তিনি বললেন খাওয়া দাওয়াটা একটু বেশি গুরুপাক হয়ে গেছে, একটু বিশ্রাম নিলে নাকি ঠিক হয়ে যাবে। বৌঠানও তখন দাদার কথায় সায় দিলেন। কিছুক্ষণ পরে দাদা ঘুমিয়ে পড়লে আমি সেখান থেকে চলে আসি। আচ্ছা, তারপর? রাত 10টা নাগাদ এখান থেকে এক চাকর আমার বাড়িতে গিয়ে খবর দেয় যে দাদার অসুখ নাকি বেড়ে উঠেছে। আমি তখন শুয়ে পড়েছিলাম, কাজেই উঠে আসতে একটু দেরি হয়। যখন এ বাড়িতে এসে পৌঁছাই তখন রাত প্রায় 12টা। বাড়িতে এসে যা দেখলাম তাতে আমার বুক শুকিয়ে গিয়েছিল। দেখি দাদা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, আর আর ডাক্তারবাবু খুব মনোযোগ দিয়ে তার নাড়ি পরীক্ষা করছেন। ওদিকে বাড়ির মেয়েরা কান্নাকাটি করছে।
আমাকে দেখে বৌঠান আরও জোরে কেঁদে উঠলেন। আমারও চোখে জল এসে গেল। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ধীরে ধীরে বৈঠকখানে এসে বসে পড়লাম। এভাবেই রাতটা কেটে গেল, কিন্তু দাদার আর জ্ঞান ফিরল না। 8টার সময় ডাক্তারবাবু হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন। 10টার মধ্যেই দাদা আমাদের সবাইকে কাঁদিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। শক্তি সাধনের সব কথা শুনে প্রিয়নাথ স্তম্ভিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, যখন ডাক্তারবাবু প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে থেকে রোগীর চিকিৎসা করেছেন, তখন শক্তি সাধন কী করে সন্দেহ করলেন যে হরিসাধন বাবুকে কেউ বিষ প্রয়োগ করে হত্যা করেছে? ডাক্তারবাবু যখন সার্টিফিকেট দিতে কিছুমাত্র দ্বিধা করলেন না, তখন তিনি যে তার মৃত্যুতে কোনো রকম সন্দেহের কিছু পাননি তা তো বেশ বুঝতেই পারা যাচ্ছে। তবুও শক্তি সাধনের অনুমান এখনই মিথ্যা বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। যতক্ষণ না হরিসাধনবাবু মৃতদেহ পোস্টমর্টম করা হচ্ছে আর রিপোর্ট পাওয়া যাচ্ছে, ততক্ষণ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু শক্তি সাধন হঠাৎ এমন সন্দেহ করলেন কেন? তিনি তো বললেন তিনি তার দাদার কাছে বসেই খাওয়া দাওয়া করেছিলেন। যদি তিনি কাউকে খাবারে বিষ মেশাতে দেখে থাকেন, তাহলে তিনি তখনই তাকে ধরলেন না কেন? এইসব চিন্তা করে প্রিয়নাথ শক্তি সাধনের দিকে চাইলেন এবং তাকে আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করে জিজ্ঞাসা করলেন, আপনার দাদাকে কেউ খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছে, এমন সন্দেহ আপনার কেন হলো? যখন সকলেই, এমনকি আপনার পারিবারিক ডাক্তার পর্যন্ত বলছেন যে তিনি কলেরায় মারা গেছেন, আর বাস্তবেও এই জায়গায় ভয়ানক কলেরার উপদ্রব, তখন তিনিও যে ওই রোগে মারা পড়েননি, এমন ধারণা আপনার মনে কেন এলো? আসলে দারোগাবাবু আমাদের জ্ঞাতি শত্রু, মানে যারা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, সেই শত্রুরাই আবার সদ্ভাব থেকে এখানে আসতে আরম্ভ করেছিলেন। কাল যখন আমরা খেতে বসি, তখন তিনি দাদার ঠিক পাশেই বসেছিলেন। খেতে খেতে তিনি অনেকবার আমার দাদার পাতে হাতও দিয়েছিলেন। সেই জন্যই আমার সন্দেহটা হচ্ছে। খেতে খেতে তিনি এমন কেন করেছিলেন? সেটা আমি কি করে বলবো? আপনি তবে কাকে সন্দেহ করেন বলুন, আর কি উপলক্ষে এই ভোজের আয়োজন করা হয়েছিল? দাদা একটা নতুন জিনিস কিনেছিলেন, সেই কারণেই আয়োজন করেছিলেন। আর সন্দেহের কথা নতুন করে আর কি বলবো, আপনাকে তো সব কথাই বললাম। তার মানে এর আগে আপনারাও নিশ্চয়ই আপনাদের এই জ্ঞাতি ভাইদের বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন, আর নিশ্চয়ই সেই নিমন্ত্রণ রক্ষাও করেছিলেন। আগে না, আমি সে পাত্র নই। নিমন্ত্রিত হয়েছিলাম কিন্তু যাইনি। আপনার দাদা নিশ্চয়ই গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়াও করেন। শক্তি সাধন সম্মতিসূচক উত্তর দিলেন। প্রিয়নাথ ভাবলেন, শক্তি সাধন যখন সেই জ্ঞাতি শত্রুকে সন্দেহ করছেন, আর হরিসাধনের মৃতদেহ পরীক্ষা করেও যদি বিষ পাওয়া যায়, তবে তো সেই জ্ঞাতি শত্রুকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তার জন্য তো শক্তি সাধনকে প্রথমে ফরিয়াদি দিতে হবে, অর্থাৎ সেই ব্যক্তির সম্বন্ধে লিখিত অভিযোগ করতে হবে। এইসব চিন্তা করে তিনি তাকে বললেন, আমি আপনার মনের কথা বুঝতে পারছি। আপনি তাহলে আপনাদের সেই জ্ঞাতি ভাইকেই সন্দেহ করছেন, মনে করছেন তিনি খাওয়ার সময় আপনার দাদার খাবারে কোনো কৌশলে বিষ মিশিয়ে দিয়েছিলেন, তাই তো? তার কথা শুনে শক্তি সাধন চমকে উঠলেন। এর আগে আরও 2-1বার তিনি এইভাবে চমকে উঠেছিলেন বলে প্রিয়নাথ তখন আর সেটা গ্রাহ্য করলেন না। ভাবলেন, দাদার মৃত্যুতে মনে হয় লোকটার মাথা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ কি যেন ভেবে শক্তি সাধন বললেন, আপনি ঠিকই অনুমান করেছেন, আমার সেরকমই সন্দেহ হচ্ছে। ঠিক এই সময় 2-3 জন আত্মীয় ঘাট থেকে ফিরে এলেন। তাদের একজনের গলা পাওয়া গেল। এই কি আছিস? একবার ডাক্তারবাবুকে বাড়ি থেকে ডেকে আনতো, আসারে বলছে ডাক্তারের সার্টিফিকেট লাগবে। চাকরকে ডাক্তারের বাড়ি পাঠিয়ে দিয়ে তারা সকলে সেই বৈঠকখানায় প্রবেশ করলেন। তখন শক্তি সাধনবাবু প্রিয়নাথকে দেখিয়ে বলল, ইনি লালবাজারের গোয়েন্দা পুলিশের একজন কর্মচারী। দাদারই আকস্মিক মৃত্যুতে সন্দেহ করে অনুসন্ধানের জন্য এখানে এসেছেন। শক্তি সাধনই যে তাকে ডেকে এনেছেন এ কথা সে বলল না, ফলে প্রিয়নাথও উল্লেখ করলেন না।
স্বভাবতই প্রিয়নাথকে দেখে তারা অত্যন্ত আশ্চর্য এবং বিরক্ত হলেন। ভাবলেন এই বিপদের সময় তিনি তাদের ঝামেলা বাড়ানোর জন্যই সেখানে এসেছেন। কিছুক্ষণ পরে একজন জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি ঘাটের রেজিস্ট্রার বাবুকে দাহ করার অনুমতি দিতে নিষেধ করেছিলেন? হ্যাঁ, শক্তিসাধন বাবু তার দাদার মৃত্যু স্বাভাবিক নয় সন্দেহ করে থানায় সংবাদ দিয়েছিলেন, আর তার মুখে যেমন ঘটনা শুনেছি তাতে তো সন্দেহ হওয়াই উচিত। তবে এটা তোমারই কাজ, তোমার জন্যই এই দাহ কার্যে ব্যাঘাত ঘটলো। শক্তিসাধন কিছু বলার আগেই চাকর ডাক্তারবাবুকে নিয়ে ফিরে এলো। সব শুনে তিনি একটু হেসে বললেন, আপনারা মিথ্যেই ভয় পাচ্ছেন। আমি নিজেই ঘাটে যেতাম, কিন্তু একটা বিশেষ কাজে আটকে পড়ায় আমি যেতে পারিনি। হরিসাধন বাবু যে সত্যি কাল রাতেই মারা গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি এখনই সার্টিফিকেট লিখে দিচ্ছি। এই বলে ডাক্তারবাবু তখনই একটা সার্টিফিকেট লিখে দিলেন। যারা ঘাট থেকে ফিরে এসেছিলেন তারা সেই কাগজটা নিয়ে আবার ঘাটে ফিরে গেলেন। শক্তিসাধন সেখানেই বসে রইল। ডাক্তারবাবু চলে যাচ্ছিলেন। প্রিয়নাথও তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাকলেন, ডাক্তারবাবু একটু দাঁড়ান, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন না। আচ্ছা, আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন যে হরিসাধন বাবু কলেরাতেই মারা গেছেন? শক্তিসাধন বাবু তো সন্দেহ করছেন কেউ বিষ প্রয়োগ করে তার দাদাকে হত্যা করেছে। দাদার মৃত্যুতে মনে হয় ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নইলে এমন সন্দেহ কেন হবে? হরিসাধন বাবু কলেরাতেই মারা গেছেন এ বিষয়ে কি আপনার কোনো সন্দেহই নেই? আজ্ঞে না, এ নিয়ে সন্দেহের কোনো কারণই নেই। কেন নেই? হরিসাধন বাবুর তো শত্রুর অভাব ছিল না। হরিসাধন বাবুর শত্রু? না মশাই, আমার মনে হয় ইদানিংকালে তার কোনো শত্রু ছিলই না। কিন্তু আমি তো শুনেছি তার জ্ঞাতি ভাইরা নাকি মামলা করে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আগে হ্যাঁ, মামলা হয়েছিল বটে, কিন্তু পরে তাদের সাথে হরিসাধনবাবুর সব মনোমালিন্য মিটে গিয়েছিল। রসময়বাবুর মেয়ের বিয়েতে গিয়ে জ্ঞাতি ভাইদের সঙ্গে তারা আবার সদ্ভাব করে উঠেছিল। এখন আর তারা হরিসাধনবাবুর শত্রু নন, বরং বিশেষ বন্ধু বললেও ভুল বলা হয় না। আপনি যেরকম বলছেন ওনার ভাই শক্তিসাধন বাবু কিন্তু সেরকম ভাবেন না। তিনি বলছেন যে তার জ্ঞাতি ভাইয়েরা মুখে মিষ্টি কথা বললেও ভেতরে ভেতরে তার দাদার সর্বনাশের চেষ্টায় ছিলেন এবং সুবিধা পেয়ে সেই কার্যসিদ্ধি করেছে। শক্তিসাধনের এমন মিথ্যে সন্দেহের কোনো কারণ নেই, কিন্তু যখন তিনি সন্দেহ করেই সব কথা পুলিশের নজরে এনেছেন তখন আপনারা অবশ্যই তার অনুসন্ধান করবেন। কিন্তু আমি যতদূর জানি তাতে হরিসাধনবাবুর জ্ঞাতি ভাইদের এই বিষয়ে নির্দোষ বলা যায়। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন। তখন প্রিয়নাথ শক্তিসাধনের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শক্তিসাধন বাবু, আপনার দাদার কটি ছেলে মেয়ে? দাদার 3টি সন্তান হয়েছিল, কিন্তু কপালের দোষে একজনও জীবিত নেই। তবুও আপনি এখানে থাকেন না কেন? আসলে আমি জাতিচ্যুত হয়েছি, তাই আলাদা বাস করি। সে কি, আপনি জাতিচ্যুত হলেন কেন? সেসব কথা আর আমায় জিজ্ঞেস করবেন না। ব্রাহ্মণের সন্তান হয়ে নিচু জাতের মহিলার হাতে খাবার খেয়েছিলাম, এই অপরাধে আমাকে জাতিচ্যুত করা হয়। কিন্তু আজকাল অনেকেই তো এমন করেন। হতে পারে সেটা মিথ্যে নয়, কিন্তু আমার দাদা একজন গোঁড়া হিন্দু ছিলেন। তিনি তার হিন্দুত্ব বজায় রাখতে সবসময় তৎপর ছিলেন। আচ্ছা, এ বাড়িতে আপনারও তো অংশ আছে? আগে না। কেন? এটা দাদার নিজের উপার্জিত সম্পত্তি। আপনাকে তো বলেইছিলাম আমাদের পৈতৃক সম্পত্তি আগে জ্ঞাতি ভাইরা কেড়ে নিয়েছে। প্রিয়নাথ আর কোনো কথা জিজ্ঞাসা না করে উঠে পড়লেন এবং শক্তিসাধনকে নিয়ে ঘাটে গেলেন। দেখলেন রেজিস্ট্রার তখন ডেথ সার্টিফিকেটটা পুলিশ সাহেবের কাছে পাঠানোর উদ্যোগ করছেন। প্রিয়নাথকে দেখে তিনি অনেকটা আশ্বস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করি বলুন তো? প্রিয়নাথ তখন হরিসাধনের মৃতদেহ দেখতে চাইলেন। রেজিস্ট্রার
সসম্ভ্রমে তাকে সেই মৃতদেহের কাছে নিয়ে গেলেন। তারপর নিকটস্থ একজন লোককে মৃতদেহের ঢাকা সরাতে আদেশ করলেন। হরিসাধনের মৃতদেহ দেখে প্রিয়নাথের সন্দেহ আরও বেড়ে গেল। সহজ অবস্থায় মারা পড়লে মৃতদেহ যেমন থাকে, এর অবস্থা তার থেকে অনেক বেশি বিকৃত। তখন তিনি রেজিস্ট্রারকে অনুরোধ করলেন ভালো করে আরেকবার মৃতদেহটা পরীক্ষা করার জন্য। রেজিস্ট্রার একজন প্রবীণ মানুষ, প্রায় 50 বছর বয়স, আর 25 বছর ধরে তিনি এই কাজ করছেন। এতদিন ধরে এই মৃতদেহ দেখে তার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তিনি যখন প্রথমে হরিসাধনের মৃতদেহ দেখেছিলেন তখন কি বুঝেছিলেন বলা যায় না, কিন্তু এই অনুরোধে তিনি দ্বিতীয়বার মৃতদেহ পরীক্ষা করে ভীষণ গম্ভীরভাবে বললেন, স্যার, আপনার অনুমানই সত্যি বলে মনে হচ্ছে। আগে না ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখন না আমারও সন্দেহ হচ্ছে। ডাক্তারের সার্টিফিকেট পেলেও আমি এই দেহ সৎকারের অনুমতি দিতে পারবো না। এই মৃতদেহ পরীক্ষা করতে হবে। প্রিয়নাথও সেই হুকুমই দিলেন। তখন রেজিস্ট্রার সেই মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়ে দিলেন। প্রিয়নাথ আর কাল বিলম্ব না করে রেজিস্ট্রারের কাছে বিদায় নিয়ে শক্তিসাধনকে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে এলেন। তারপর তার বাসার সন্ধান জেনে নিয়ে তাকে বিদায় দিয়ে একাই হাসপাতালের দিকে চললেন। পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর চিতপুর রোডে এসে প্রিয়নাথ ট্রামের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হরিসাধনবাবুর কয়েকজন আত্মীয় ঘাট থেকে ফিরছিলেন। তারা প্রিয়নাথের পাশ দিয়ে গেলেও তাকে লক্ষ্য করলেন না। প্রিয়নাথ দেখলেন তারা সকলেই বিষণ্ণ। হঠাৎ তার কানে এলো একজন শক্তি সাধনের নাম করে কি যেন বলতে বলতে যাচ্ছেন। এই শুনে প্রিয়নাথেরও একটু সন্দেহ হয়। তিনি একটু দূর থেকে তাদের অনুসরণ করতে লাগলেন। যেতে যেতে তিনি শুনতে পেলেন এক ভদ্রলোক বলছেন, নির্ঘাত শক্তিরই কাজ। যে লোক বামুনের ছেলে হয়ে সামান্য বাগদিনীর হাতে ভাত খেতে পারে, তার আর অসাধ্য কি আছে? না না, অমন কথা তুমি মুখেও এনো না। এ যে শোনাও পাপ। যে ব্যক্তি দাদার এত অনুগত, দাদার অন্যেই প্রতিপালিত, এত অত্যাচার উৎপীড়ন করলেও যে দাদা নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন, সে লোক কেন এমন করে হঠাৎ করে খুন করে নিজের পায়ে কুড়ুল মারবে বলো তো একবার? আরে আমি সে কথা বলিনি। আমি বলছি যে শক্তি সাধন রসময় বাবুকে দুচক্ষে দেখতে পারেনি, তাই সে ইচ্ছে করে রসময়ের ওপরে সন্দেহ চাপিয়ে দিয়ে এমন প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, সত্যি নাকি? তাই তো মনে হলো। আমি যখন ডাক্তারের সার্টিফিকেট আনতে বাড়ি গিয়েছিলাম, তখন তো সেই পুলিশ কর্মচারীটির মুখে শুনলাম যে শক্তি সাধন রসময় বাবুর নামে মিথ্যে সন্দেহ করে অভিযোগ করেছে। যদি সেটাই সত্যি হয়, মনে তো হয় না দুজনের পক্ষে সেটা খুব একটা ভালো হবে। পুলিশ কিন্তু সহজে ছেড়ে দেবে না, এটা কিন্তু মাথায় রেখো। যদি হরিসাধন বাবুর মৃতদেহ পরীক্ষা করে তেমন কিছু না পাওয়া যায়, তাহলে মনে হয় আর কোনো গোলযোগ হবে না। পরীক্ষা শেষ না হলে তো আর সৎকারও করা যাবে না। প্রিয়নাথ এবার তাদের কাছে এগিয়ে গেলেন এবং খুবই বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, আপনারা কি হরিসাধন বাবুর মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ, কিন্তু আপনার জন্যই তো সেই কাজে ব্যাঘাত ঘটলো। এমন করে করলে লোকে কিভাবে সব কাজ স্বাভাবিকভাবে করতে পারে বলুন তো? দেখুন, এই ব্যাপারে আমার কি দোষ? যার সন্দেহ হয়েছে তাকে বলুন। আমি যদি খবর না পেতাম তাহলে তো আর পরীক্ষা করতে আসতাম না। বিশেষত যদি বাস্তবিকই তার সন্দেহ সত্যি হয়, তাহলে তো আর আপনাদের অসন্তোষের কোনো কারণ থাকবে না। মনে হয় আপনারা কেউই চাইবেন না যে এমন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ নিষ্কৃতি পেয়ে যায়। আজ্ঞে না, আমাদের কারোরই সেরকম ইচ্ছা নয়। কিন্তু যার কথায় বিশ্বাস করে আপনি এই কাজে ব্যাঘাত ঘটালেন, তিনিও কিন্তু খুব একটা সহজ লোক নয়। রসময় বাবুর ওপর কিন্তু তিনি হাড়ে চটা। স্বাভাবিক। রসময়বাবু তাদের পৈতৃক সম্পত্তি কেড়ে নিয়েছেন। তাদের সম্পত্তি কিভাবে? সম্পত্তিটা হরিসাধনের। তাতে শক্তিসাধন বাবুর অংশ ছিল না? আগে না, তিনি ভাইকে তার অংশের মূল্য দিয়ে তার কাছ থেকে সেই অংশ কিনে নিয়েছিলেন।
তবে তিনি হরিসাধন বাবুর বাড়িতে যাতায়াত করতেন আর তার অন্ন ধ্বংস করতেন কেন? হরিসাধন বাবুই দয়া করে তার ভরণ পোষণের সমস্ত খরচ দিতেন, এমনকি কিছু কিছু মাসোহারাও দিতেন। হরিসাধন বাবুর মৃত্যুতে শক্তি সাধনের যে বেশ ক্ষতি হয়ে গেল তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাই তো হরিসাধন বাবুর সব বিষয় সম্পত্তির উত্তরাধিকারী, নাকি? আগে সেসব কথা তো আর আমরা জানি না, তবে হরিসাধন বাবুর কোনো সন্তানই তো আর জীবিত নেই, তাই হতেও পারে। আচ্ছা, এই রসময় বাবুকে? রসময় বাবু হচ্ছেন হরিসাধন বাবুর জ্ঞাতি ভাই। তার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে হ্যাঁ হাটখোলায়। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আগে নমস্কার। আর কোনো প্রশ্ন না করে প্রিয়নাথ আবার চিতপুর রোডের মোড়ে এসে ট্রামের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই ট্রাম আসতে তাতে উঠে হাসপাতালে গেলেন। হাসপাতালে যখন তিনি উপস্থিত হলেন তখন বিকেল প্রায় 6টা। হাসপাতালের সাহেবের সাথে তার সদ্ভাব ছিল। প্রিয়নাথের আসার খবর পেয়ে তিনি তখনই তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। প্রিয়নাথও তার সাথে দেখা করে সব ঘটনা বিস্তারিতভাবে তাকে বললেন। সব কথা শুনে সাহেব তখনই সেই মৃতদেহের সন্ধান করলেন এবং কিছুক্ষণ পরে প্রিয়নাথকে সাথে নিয়েই একটা ঘরে প্রবেশ করলেন। ঘরের ভেতর একজন সাহেব ডাক্তার হরিসাধনবাবুর মৃতদেহ ব্যবচ্ছেদ করে পরীক্ষা করছিলেন। বড় সাহেব এবং সঙ্গে প্রিয়নাথকে দেখে তিনি মাথা তুললেন এবং ইংরেজিতে বড় সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমার খুব একটা ভালো মনে হইতেছে না। লোকটার পাকস্থলিতে আর্সেনিক দেখা যাচ্ছে। আমার মনে হয় কোনো খাবারের সাথে আর্সেনিক মেশানো ছিল। ইনি সেই খাবারই খেয়েছেন। মিস্টার মুখার্জি, তার মানে আপনার সন্দেহই ঠিক। এ ব্যক্তি আর্সেনিক খেয়েই মারা গেছেন। যদি আপনি সময় মতো দাহ কার্যে বাধা না দিতেন তাহলে এমন অদ্ভুত রহস্য আর কখনোই উদ্ঘাটন করা সম্ভব হইতো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পাঠাইয়া দিচ্ছি। যতদূর জেনেছি হরিসাধন বাবুর এমন কোনো দুঃখ ছিল না যাতে একটা আনন্দের দিনে লোকজন নিমন্ত্রণ করে তিনি নিজে বিষ পান করে আত্মহত্যা করে। তাহলে নিশ্চয়ই তার খাবারে কেউ বিষ মিশিয়েছে, কিন্তু সে কে? এইসব চিন্তা করে তিনি আর কোনো কথা না বলে হাসপাতালের বড় সাহেবকে ধন্যবাদ দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন। পথে একবার থানায় ফিরে যাওয়ার কথা ভাবলেন, কিন্তু কিছুক্ষণ পরে কাশীপুরে শক্তি সাধনের বাসায় যাবেন বলে স্থির করলেন। তবে পুলিশের বেশে গেলে পাছে কাজ বিগড়ে যায়, এই ভেবে প্রিয়নাথ নিজের অফিসে ফিরে গিয়ে ছদ্মবেশ ধারণ করলেন। তারপর একটা ভাড়ার গাড়িতে চেপে কাশীপুর গিয়ে পৌঁছলেন। বাগবাজারের পোলটা পার হয়ে তিনি গাড়ি থেকে নামলেন এবং পায়ে হেঁটে ধীরে ধীরে শক্তি সাধনের বাসার দিকে গেলেন। আগেই তার বাসার ঠিকানা নিয়ে রেখেছিলেন, তাই বাড়ি খুঁজে বের করতে প্রিয়নাথকে খুব একটা কষ্ট করতে হলো না। যে বাড়িতে শক্তি সাধন বাস করেন সেটা ছোট হলেও দোতলা, বাইরে থেকে এক মহলা বলেই মনে হয়, কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে বাইরে সদর দরজার ডান দিকে একটা ছোট বৈঠকখানা আছে। সেই সময় ওই বৈঠকখানায় কোনো লোক ছিল না। প্রিয়নাথ ভাবলেন হঠাৎ করে ভেতরে ঢুকে পড়াটা উচিত হবে না। বাড়ির এক পাশে একটা প্রকাণ্ড মাঠ ছিল, সেই মাঠে তখনও অনেকে সান্ধ্য ভ্রমণ করছিলেন। প্রিয়নাথও তেমনই অছিলা করে মাঠে পায়চারি আরম্ভ করলেন, কিন্তু মাঝে মাঝে শক্তি সাধনের বাড়ির সদর দরজার দিকে লক্ষ্য করছিলেন তিনি। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। হঠাৎ উচ্চস্বরে হাসির শব্দ শোনা গেল। শব্দের গতি লক্ষ্য করে প্রিয়নাথ দেখলেন শক্তি সাধনবাবুর বাড়ি থেকেই সেই হাসির আওয়াজ আসছে। তার অত্যন্ত সন্দেহ হলো। ভাবলেন, যিনি দাদার আকস্মিক মৃত্যুতে একেবারে শোকাহত হয়ে পড়েছেন তার বাড়িতে হঠাৎ এমন আনন্দের রোল কি জন্য? তবে কি ওটা শক্তি সাধনের বাড়ি নয়? এই চিন্তা করে তিনি একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ও মশাই, শুনছেন?
আচ্ছা, এখানে শক্তি সাধন বাবুর বাড়িটা কোথায় বলতে পারেন? লোকটি এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি জানালেন যে তিনি সেখানকার অধিবাসী নন, সুতরাং শক্তি সাধনবাবুর সাথে তার পরিচয় নেই। প্রিয়নাথ অবশ্য তাতে হতাশ হলেন না, অপর একজনকে ওই একই প্রশ্ন করলেন। সৌভাগ্যক্রমে তিনি শক্তি সাধনের বন্ধু ছিলেন। তিনি প্রিয়নাথকে মাঠের পাশের সেই বাড়িটা দেখিয়ে দিলেন। প্রিয়নাথও আর কোনো কথা না বলে সেখান থেকে চলে এলেন। আশপাশটা ঘুরে একটু পরে প্রিয়নাথ আবার সেই মাঠে এসে উপস্থিত হলেন। তখন সন্ধে প্রায় 7টা। মাঠ থেকে শক্তি সাধনের বাড়ির একটা জানালা দেখতে পেলেন তিনি। জানালাটা একতলায় এবং আধ খোলা অবস্থায় ছিল। তিনি ধীরে ধীরে সেই জানালার কাছে গিয়ে পায়চারি আরম্ভ করলেন। তার লক্ষ্য ছিল সেই জানালার দিকে। কিছুক্ষণ এইভাবে পায়চারি করার পর আবার সেই হাসির আওয়াজ কানে এলো। এবার তিনি স্পষ্টই বুঝতে পারলেন যে শক্তি সাধনের বাড়ি থেকেই ওই হাসির আওয়াজ আসছে। তার মনের সন্দেহ আরও বেড়ে গেল। আর নিশ্চিন্ত হয়ে তিনি পায়চারি করতে পারলেন না। খুব সন্তর্পণে সেই জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু এমনভাবে অন্যদিকে দেখতে লাগলেন যেন কোনো লোকের প্রতীক্ষায় সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দু একজনের মনে সন্দেহ হলো। কেউ কেউ কারণও জিজ্ঞাসা করলেন, তবে তার উত্তর শুনে সকলেই নিশ্চিন্ত মনে নিজের নিজের কাজে চলে গেলেন। কিছুক্ষণ এইভাবে দাঁড়ানোর পর সেই ঘরের মধ্যে এক নারী কণ্ঠ শোনা গেল। সে যেন কাউকে বলছে, না না, আমার দ্বারা ও কাজ হবে না। তুমি ব্রাহ্মণ সন্তান, আমি তোমাকে ভাত রেঁধে দিই কোন সাহসে? আমার কি পরকালের ভয় নেই? যদি এতই পরকালের ভয়, তবে এই কাজে হাত দিলে কেন? হ্যাঁ, দেখো শক্তিবাবু, 10 বছর বয়সে আমি বিধবা হই। তার কিছুদিন পর তোমার সঙ্গে আমার আলাপ হয়। তুমি প্রায়ই আমাদের বাড়িতে যেতে, আমার মায়ের সাথে কথাবার্তা বলতে, আমাকেও দেখতে, ভালোবাসতে। সেই থেকেই তো আমাদের প্রেম হয়। তারপরে আমার মা মারা গেলে তুমি আমায় আশ্রয় দিলে। এরকম বিপদে পড়ে আমিও বোধ বুদ্ধি হারালাম, আর তোমাকেই মন প্রাণ সমর্পণ করলাম। এতে যদি পরকালে শাস্তি পেতে হয়, তাহলে সেই শাস্তি আমার আনন্দের সাথেই আমি গ্রহণ করব। কিন্তু ইচ্ছা করে ব্রাহ্মণ সন্তানকে কেন আমার হাতের ভাত খাওয়াবো বলো? তবে আমি খাবো কোথায়? যতদিন দাদা বেঁচে ছিলেন ততদিন তো এমন জেদ করিনি। তুমি এক কাজ করো, কাছাকাছি কোনো হোটেলওয়ালার সঙ্গে বন্দোবস্ত করে নাও। সে তো একই কথা। তোমার হাতে খাওয়া আর কোনো হোটেলে খাওয়ার তফাৎ কি? সে আবার কি কথা? কেন, তুমি কি মনে করো হোটেলওয়ালারা সবাই ব্রাহ্মণ? মোটেই না। এমনকি যারা রান্না করে তারাও ব্রাহ্মণ সন্তান নয়। তবে আমি সব হোটেলেরই কথা বলছি না। কোনো কোনো জায়গায় প্রকৃত ব্রাহ্মণ সন্তানকে দিয়ে রান্না করানো হয়ে থাকে, কিন্তু সেরকম হোটেল এখানে কোথায় পাই বলো? এত তাড়াতাড়ির কি প্রয়োজন? খোঁজ করো, নিশ্চয়ই সেরকম হোটেল পেয়ে যাবে। তবে এই কদিন কোথায় খাবো? কেন, তোমার দাদার স্ত্রী কিংবা ও বাড়ির কোনো লোক কি তোমায় খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলেছে? না, এখনো বলেনি, কিন্তু বলতে কতক্ষণ। তাই সেসব শুনবার আগেই নিজের বন্দোবস্ত করা ভালো নয় কি? ঠিক আছে, সে দেখা যাবে কোনো। আচ্ছা, তোমার দাদা কোনো উইল করে যাননি? কই, সেসব কথা তো এখনো শুনিনি। নিশ্চয়ই তিনি উইল করে গেছেন। আর তুমি যখন তার নিজের ভাই ছিলে, তখন তোমার জন্য নিশ্চয়ই কিছু বন্দোবস্তও করে গেছেন। তাছাড়া তোমার দাদার তো কোনো ছেলে পুলেও নেই, আর তোমার বৌঠানও তো যথেষ্ট স্নেহ করে তোমাকে। আমার মনে হয় নিশ্চয়ই তিনি তোমার ভরণ পোষণের বন্দোবস্ত করবেন। অন্তত তার বাড়ির থেকে তোমার ভাত উঠবে না। কিছুই জানি না, তবে দাদা যে আমার শত্রু ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমায় জাতিচ্যুত করে তোমার দাদা শত্রুতাও করেছিলেন বটে, কিন্তু তিনি যে আজীবন তোমার প্রতিপালন করেছিলেন, তাও কি শত্রুতার পরিচয়? তাছাড়া
তিনি তো আর তোমায় জাতিচ্যুত করেননি, সমাজ করেছে। যা সমাজ করেছে তার জন্য তাকে কেন দোষ দিচ্ছ? তিনি আমার বিপক্ষে সাক্ষী না দিলে সমাজ আমাকে কখনোই জাতিচ্যুত করতে পারত না। তাছাড়া দাদা অন্য অনেক বিষয়ে আমাকে বঞ্চিত করেছিলেন, সেই জন্যই আমার ভরণ পোষণের ভার গ্রহণ করেছিলেন। যাই হোক, এখন বলো তো এমন বিপদ ঘটালে কেন? সন্দেহ হয়েছিল তো আর 5 জনকে বললেই পারতে। একেবারে থানায় খবর দেওয়ার কি দরকার ছিল? তুমি কি সত্যি রসময়কে বিষ দিতে দেখেছিলে? রসময় খুব ভয়ঙ্কর লোক, বহুদিন থেকেই তার উপর আমার আক্রোশ আছে। এই সুযোগে তার কাঁধে দোষ চাপিয়ে তাকে পুলিশের হাতে দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। কিন্তু তোমার এই সন্দেহ যদি প্রমাণ না হয়, যদি সত্যি তোমার দাদা কলেরায় মারা গিয়ে থাকেন, তাহলে তোমার কি দুর্দশা হবে ভেবে দেখেছো? সেই বিষয়ে নিশ্চিত থেকে দুর্গা, দাদার মৃত্যু বিষপান করেই হয়েছে। মেয়েটি আর কোনো কথা বলল না, শক্তি সাধনে চুপ করে গেল। রাত প্রায় 9টা বাজছে দেখে প্রিয়নাথ আর অপেক্ষা করলেন না। পথে একটা ভাড়ার গাড়িতে উঠে কোচম্যানকে থানায় নিয়ে যাওয়ার আদেশ করলেন। যেতে যেতে ভাবতে লাগলেন, রসময় কেমন লোক না জানলে এই রহস্যের মাথা মুন্ডু কিছুতেই বুঝতে পারবো না। শক্তি সাধন যে খুব একটা সুবিধার লোক নয় তা তো বুঝতেই পারছি। সে যখন তার উপকারী দাদার মৃত্যুতেও নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে উদ্যত, তখন তার অসাধ্য কাজ নেই বললেই চলে। ব্রাহ্মণ সন্তান হয়ে উচ্চ বংশ জন্মগ্রহণ করেও তার এরকম নীচ কার্যে প্রবৃত্তি জন্মেছে, ভাবা যায় না। সুতরাং তার কথায় কোনোভাবেই বিশ্বাস করা উচিত না। যতক্ষণ না উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে ততক্ষণ ওই রসময় বাবুর ওপর কোনো অত্যাচার হতে দেব না। পরদিন সকালে প্রিয়নাথ আবার শক্তি সাধনের বাড়িতে গেলেন। গিয়ে শুনলেন তিনি আজ সকালে তার দাদার মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে গেছেন। সুতরাং প্রিয়নাথ আর কাল বিলম্ব না করে ঘাটের দিকে গেলেন। তাকে দেখে শক্তি সাধন বেশ আনন্দিতই হলেন এবং তখনই কাছে এসে বললেন, কি দারোগা বাবু, আমার সন্দেহ সত্যি হলো কি না? প্রিয়নাথ কোনো উত্তর দিলেন না, কিন্তু যেভাবে শক্তি সাধন কথাগুলো বললেন তাতে তিনি যে বিশেষ আনন্দিত হয়েছেন তা বুঝতে পারলেন। তবে সে বিষয়ে তখন আর কোনো কথা তাকে জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ পরে সকলের অগোচরে তাকে একটা নিভৃত স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি আপনার দাদার খাওয়ার সময় তার পাতে হাত দিয়েছিলেন তার নাম কি বলতে পারেন? তার নাম রসময় বন্দ্যোপাধ্যায়। তার ঠিকানাটা দিন তো। হ্যাঁ, নিশ্চয়ই। রসময়বাবুর ঠিকানা জেনে নিয়ে প্রিয়নাথ সেখান থেকে চলে এলেন। রসময়বাবুর বাড়ি গিয়ে যখন তিনি পৌঁছলেন তখন সকাল প্রায় 8টা। বাড়িটা বেশ সুন্দর, প্রকাণ্ড এবং 3তলা। বাড়িতে অনেক লোকজন। সদর দরজায় উপস্থিত হওয়া মাত্র একজন চাকর এসে তার আসার কারণ জিজ্ঞাসা করল। প্রিয়নাথের উত্তর শুনে এসে চলে গেল এবং তখনই রসময়বাবুকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলো। প্রিয়নাথকে দেখে রসময়বাবু খুব সমাদর করে 3তলার একটা বৈঠকখানায় নিয়ে গেলেন। বৈঠকখানাটা বেশ সাজানো। প্রিয়নাথ ভেতরে গিয়ে একটা চেয়ারে বসলেন। রসময়বাবু একটা চেয়ার নিয়ে তার সামনে বসলেন। তার মুখ দেখে স্পষ্টই বোঝা গেল তিনি হরিসাধনবাবুর মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়েছেন। তখন প্রিয়নাথের মনে আর একটা সন্দেহের উদয় হল। রসময় হরিসাধনের জ্ঞাতি ভাই, তিনি তার মৃত্যুতে যেমন শোকে কাতর, হরিসাধন নিজের ভাই হয়েও সেরকম দুঃখিত নন কেন? সে যাই হোক, কিছুক্ষণ চিন্তা করে তিনি রসময়বাবুকে জিজ্ঞাসা করলেন, রসময়বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনিও নিশ্চয়ই ডাক্তারের রিপোর্টের কথা শুনেছেন। তাই এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে যে হরিসাধন বাবুকে কেউ বিষ প্রয়োগ করেই হত্যা করেছে।
যখন সরকারি ডাক্তার হরিসাধনের মৃতদেহ পরীক্ষা করে সে কথা বলছেন, তখন আর আমাদের অবিশ্বাসের কি কারণ থাকতে পারে? কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে শক্তি সাধন আগে থেকে কেমন করে কথা জানতে পারল, আর কেই বা হরিসাধনের সঙ্গে এত দূর শত্রুতা করল। কেন, আপনি কি তার কিছুই জানেন না? কি বলতে চান আপনি? আপনার কথায় মনে হচ্ছে আপনি কাউকে সন্দেহ করছেন। এই কথায় প্রিয়নাথ লজ্জিত হলেন। বুঝলেন এভাবে তার কথাটা বলা উচিত হয়নি, কিন্তু যা হয়ে গেছে তার জন্য বৃথা অনুশোচনা করে কি লাভ। তাই মিষ্টি কথায় রসময়কে শান্ত করে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি হরিসাধনের বাড়ি গিয়েছিলেন কি? হ্যাঁ, নিমন্ত্রিত হয়ে তার বাড়ি গিয়েছিলাম, একসাথে বসে খাওয়া দাওয়াও করেছিলাম। যেমন সহজভাবে রসময় কথাগুলো বললেন, তাতে তার উপর প্রিয়নাথের কোনো রকম সন্দেহ হলো না। যে ব্যক্তি খাবারের সাথে বিষ মিশিয়ে অন্যকে হত্যা করেছে, সে কখনোই এত সহজভাবে সেই কথার উল্লেখ করতে পারে না। অথচ তার কথায় কোনো রকম ভয়ের লক্ষণ দেখা গেল না। তবুও যখন শক্তিসাধন তার ওপরেই সন্দেহ করেছেন, তখন একবার ভালো করে না বুঝে কোনো কাজ করা উচিত হবে না। তাই প্রিয়নাথ প্রশ্ন করলেন, হরিসাধন বাবুর সাথে আপনার কেমন সদ্ভাব ছিল? শুনলাম আপনি তার অনেক ক্ষতি করেছেন। কে আপনাকে এসব কথা বলেছে? শক্তিসাধন নিশ্চয়ই। বুঝেছি, এটা শক্তিরই কাজ। নিচু জাতের মেয়ের সঙ্গে সংসর্গ করে ওর প্রকৃতিও নিচু হয়ে গেছে। যে ব্যক্তি অন্নদাতা দাদার নিন্দে করে, তাকে শত্রু বলে পরিচয় দেয়, সে লোক এসব কথা বলতেই পারে। একটা ছোট লোক। কিন্তু হরিসাধন তেমন ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করিনি, বরং তিনি এতদিন আমাদের এই সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন। যখন তিনি তা বুঝতে পারেন, তখন আমাদের মধ্যে সব মনোমালিন্য দূর হয়ে যায়। কাল তাদের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। আমাদের দুজনের মধ্যে এতটাই সদ্ভাব ছিল, আমরা এক পাত থেকেই দুজনে খেয়েছিলাম। শক্তিসাধন সচক্ষে তা দেখেও ছিল। আচ্ছা, আপনি শুনেছেন তো যে হরিসাধন বাবুর পাকস্থলীতে আর্সেনিক পাওয়া গেছে? তিনি বাস্তবিকই কলেরায় মারা যাননি। রসময়বাবু আশ্চর্য হলেন, কিন্তু তার মুখ দেখে তাকে ভীত বলে মনে হলো না। কিছুক্ষণ পরেই জিজ্ঞাসা করলেন, মৃতদেহের সৎকার কি হয়ে গেছে? এতক্ষণে মনে হয়ে গেছে। অপরের দোষে তার মৃতদেহ কাটাছেঁড়া করা হলো। আচ্ছা, তার কি কোনো সন্তান আছে? আগে না, শক্তিসাধন তার মুখাগ্নি করার উপযুক্ত পাত্র, কিন্তু লোকটা জাতিচ্যুত হয়েছে। সুতরাং হরিবাবুর স্ত্রীকেই ওই কাজ করতে হবে। আর বিষয় সম্পত্তি কে কি পাবে জানি না, তবে শক্তিসাধন কিছুই পাবে না। কেন? যাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যে এখন একজন নীচ কুলোটা মেয়ের সাথে বাস করছে, সে কি করে তার দাদা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে? শুনেছি হরিসাধন বাবু স্ত্রীও নাকি শক্তিসাধন বাবুকে সন্তানের মতোই স্নেহ করেন। আগে হ্যাঁ, সেজন্যই মনে হয় ওই বাড়ি থেকে তার ভাত ওঠে না। কিন্তু শক্তিসাধন কি করে জানতে পারলো যে হরিসাধন বিষ খেয়ে মারা গেছে? হঠাৎ তার এই সন্দেহের কারণ কি? দেখুন, শক্তিসাধন আপনার ওপর সন্দেহ করেই আমাদের খবর দিয়েছিলেন। তিনি বলেন আপনি কৌশলে তার দাদার খাবারে আর্সেনিক মিশিয়ে দিয়েছিলেন। কি সর্বনাশ! সেই জন্যই বুঝি আপনিও প্রথমে আমার উপরে সন্দেহ করে এইসব কথা বলছিলেন। আমার কি দোষ? আমি যেমন শুনেছিলাম সেই মতোই কাজ করেছি। আচ্ছা, তিনি কি আমাকে কোনো খাবারের সাথে বিষ মেশাতে দেখেছিলেন? আগে না, সচক্ষে দেখেননি, কিন্তু আপনাকে বারবার হরিসাধন বাবুর পাতে হাত দিতে দেখে ওরকম সন্দেহ করেছিলেন। আর সেই সন্দেহ করেই তিনি মৃতদেহ সৎকারে বাধা দিয়েছিলেন, তাই তো? তার মানে যখন শক্তিসাধন থানায় খবর দিতে সাহস করেছিল, তখন কি কেবল সন্দেহের উপরে নির্ভর করে এই গুরুতর কাজ করেছিল? শক্তিসাধন বাচ্চা ছেলে নয়, তার বয়স প্রায় 34 বছর। সে কি জানতো না তার কথা প্রমাণ করতে না পারলে তারই ক্ষতি হবে? নিশ্চয়ই জানতো। সুতরাং সামান্য সন্দেহ করে সে এই মহৎ কাজে হস্তক্ষেপ করেনি।
আপনি ভুল বলেননি। আপনার কি মনে হয় তিনি সচক্ষে কোনো ব্যাপার দেখে থানায় সংবাদ দেওয়ার সাহস করেছিলেন? সে কথা আপনিই বুঝে দেখুন। যদি সরকারি ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বলতেন হরিসাধন কলেরাতেই মারা গেছেন, তাহলে আপনারা কি শক্তিকে সহজে ছেড়ে দিতেন? তার মিথ্যে কথা বলবার জন্য তাকে কি কোনো রকমেই শাস্তি দিতেন না? নিশ্চয়ই তিনি শাস্তি পেতেন, কিন্তু এখন তো তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়েছে। এখন তো আর তাকে শাস্তি দেওয়া যাবে না। তিনি তো আমার নামেই দোষারোপ করেছেন। যদি আপনারও তাই বিশ্বাস হয়, আমাকে আপনি গ্রেপ্তার করুন, বিচার যা হবার তা হবে। কিন্তু বলে রাখি, শক্তি সাধনকে সহজ লোক মনে করবেন না। তিনি কেমন লোক? যিনি অন্নদাতা বড় ভাইকে সকলের কাছে শত্রু বলে প্রকাশ করতে লজ্জিত হয় না, তিনি কেমন লোক তাহলেই বুঝে নিন। আগে তিনি এমন ছিলেন না, সম্প্রতি কেদার ডাক্তারের সাথে মিশতে আরম্ভ করে তার এত পরিবর্তন হয়েছে। কেদার ডাক্তার? তার বাড়ি কোথায়? শক্তি সাধনের বাড়ির কাছেই। আজকাল শক্তির তার সাথে বেশ বন্ধুত্ব। সব বাজে কথা এখন ছেড়ে দিন, যে কাজ করতে এসেছেন তাই করুন। রসময়বাবু, আমরা পুলিশের লোক বটে, কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে। নিশ্চয়ই আছে। আমি সেভাবে আপনাকে কোনো কথা বলিনি। আসলে যখন শক্তি সাধন আমারই নামে মিথ্যে অভিযোগ করেছে, তখন আপনি কি করবেন? মিথ্যে হলেও আপনাকে এখন তো তার কথাই বিশ্বাস করে কাজ করতে হবে। শক্তি সাধন আপনার নামে অভিযোগ করেননি, তার সে সাহস নেই। তিনি কেবল সন্দেহ করেছেন। আপনি তাহলে এখন কি করতে চান? আপনার সাহায্য চাই। কোন কাজে? প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে। আপনার মুখে শুনলাম হরিসাধন বাবুর সাথে আপনার খুবই সদ্ভাব ছিল। তাই যদি হয়, আপনার নিশ্চিত থাকা উচিত না। আমি প্রাণপণে আপনাকে সাহায্য করতে রাজি আছি। যতক্ষণ না হরিসাধনের হত্যাকারীকে দেখছি, ততক্ষণ আমিও নিশ্চিত হতে পারবো না। আপনি শক্তি সাধনের উপরে একটু নজর রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। তাছাড়া আপনার যেমন সাহায্যের দরকার হবে, দয়া করে আমাকে খবর দিলেই আমি আপনার কাছে চলে যাব। রসময়বাবু আর কিছু বললেন না, কিন্তু তার চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি যে সম্পূর্ণ নির্দোষ, সেই বিষয়ে প্রিয়নাথের মনে আর কোনো সন্দেহ রইল না। কথায় কথায় বেলা 10টা বেজে গেল। রসময়বাবুকে ধন্যবাদ দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়নাথ থানায় ফিরে এলেন। বেলা 1টার পর ছদ্মবেশ ধারণ করে পায়ে হেঁটে তিনি শক্তি সাধনের বাড়ির দিকে গেলেন। ভাবলেন, শক্তি সাধনের সাথে কেদার ডাক্তারের যখন এত আলাপ, তখন তার সাহায্যেই হয়তো সেই ডাক্তারকে তাড়াতাড়ি পাওয়া যাবে। এমন চিন্তা করে আগে শক্তি সাধনের সাথে দেখা করাই মনস্থির করে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। শক্তি সাধন নিচের একটি ছোট ঘরে বসেছিলেন। ছদ্মবেশী প্রিয়নাথকে দেখে রেগে উঠে কর্কশ স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখনই বাড়িতে কেন? যত সব, সারাদিনই কি ভিক্ষে দেওয়া যায়? ভিক্ষে করবার কি কোনো সময় অসময় নেই? শক্তি সাধনের কথায় প্রিয়নাথ নিশ্চিন্ত হলেন। বুঝলেন যে তিনি তাকে চিনতে পারেননি, সেই জন্য বাড়ি থেকে দূর করে দিচ্ছেন। কিন্তু তিনি তার কথায় রাগ দেখালেন না, বিনীতভাবে বললেন, না বাবু, আমি ভিক্ষা করতে আসিনি। আমি আপনার কাছে একটা বিশেষ সাহায্য চাইতে এসেছি। আমার কাছে কিসের সাহায্য? আমার এখন সাহায্য করবার সময় নেই। কাল আমার দাদা মারা গেছেন, এখন আমার মন মেজাজ ভালো নেই। সামান্য দয়া করলেই উপকৃত হই। আমি বড় গরিব। কি করতে হবে বলো? শুনেছি আপনার সাথে ডাক্তারবাবুর বেশ আলাপ আছে। আপনি যদি তাকে একবারটি আমার বাড়ি বিনা ভিজিটে যেতে বলেন, তাহলে একজন মেয়ে মানুষ রক্ষা পায়। শক্তি সাধন নিজের প্রশংসা শুনে খুবই আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু মানে? আগে হ্যাঁ। তা তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বর্ধমান জেলায়, এখানে জোড়া বাগানে থাকি। ডাক্তারবাবু তো অনেক জায়গাতেই বিনা ভিজিটে গিয়ে থাকেন, অক্ষম দেখলে তিনি ভিজিট ছেড়ে দেন। ও, আমি তো তা জানতাম না।
আর তাছাড়া আমি যখন তার পরিচিত নই, তখন কি করে তাকে এমন অনুরোধ করব, তাই আর কি। শক্তিসাধন তখনই উঠে দাঁড়িয়ে প্রিয়নাথকে নিয়ে একটি দোতলা বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন। তাকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে না করতেই একজন যুবক তাদের দেখতে পেয়ে বলে উঠলেন, কি শক্তিবাবু, এমন অসময়ে কেন? আরে ভায়া, তোমার কাছে আসবো তার আবার সময় অসময় কি? হ্যাঁ, এখন এই লোকটির সাথে তোমায় একবার জোড়া বাগানে যেতে হবে। এই বলে শক্তিসাধন তার সামনের একটা চেয়ারে বসলেন। প্রিয়নাথ তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। যে বেশে তিনি সেখানে গিয়েছিলেন তাতে তাদের সাথে বসতে সাহস করলেন না। ডাক্তারবাবু প্রিয়নাথের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কেন, কার কি হয়েছে? আগে আমাদের বাসার একটি স্ত্রীলোকের গায়ে কি সব দাগ বেরিয়েছে, লোকে বলছে পাড়া ফুটেছে। জোড়া বাগানের অনেকেই আপনাকে ভালোভাবে চেনে, তারাই আমাকে আপনার কাছে আসতে বলেছিলেন। যদি দয়া করে একবার দেখে আসেন তাহলে এই যাত্রা রক্ষা পায়। ডাক্তারবাবু তখন উপস্থিত 2-4 রোগী দেখে উঠে পড়লেন। বাইরে তার গাড়ি দাঁড়িয়েছিল। তিনি আগে উঠে তারপর প্রিয়নাথকে উঠতে আদেশ করলেন। গাড়িতে বসে তিনি কোচম্যানকে গাড়ি চালাতে আদেশ দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, যে স্ত্রীলোকটির অসুখ করেছে সে আপনার কি হয়? ওই আর কি। তিনি আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। মনে হয় প্রিয়নাথকে হাসতে দেখে তিনি ওই মহিলাকে তার আশ্রিতা, মানে ওই যাকে বলে রক্ষিতা, সেরকমই কিছু মনে করেছেন। আরও কিছুক্ষণ পর তিনি আবার জিজ্ঞাসা করলেন, আগে কি এনার কোনো রকম চিকিৎসা হয়েছিল? আগে না, আর কোনো ডাক্তার দেখেননি। খালি জোড়া বাগানে একজন বৃদ্ধ আছেন, তিনি ওই রকম 2-1টা রোগের চিকিৎসা করেন। আমি তাকেই একবার দেখিয়েছিলাম। তিনি কি ওষুধ দিয়েছিলেন? কি ওষুধ জানি না, কাগজে কি লিখে দিয়েছিলেন তাও জানি না। কিন্তু যখন ওষুধ কিনতে যাই তখন একজন সে কাগজ পড়ে বলেছিল, তখনই শুনেছিলাম তাতে আসিনি নামে কি একটা বিষের নাম লেখা আছে। বিষের নাম শুনে আমি তো ওই ওষুধ কিনিনি। কি বিষ? আসেনি না যায়নি? আমরা সামান্য লোক, লেখাপড়া করিনি, আমাদের মুখ দিয়ে কি আর ওসব ঠিক কথা বের হয়? আমি তো উচ্চারণই করতে পারছি না। কিন্তু আপনি তো একজন বিখ্যাত ডাক্তার, আপনি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। ওই নামে সত্যি কোনো বিষ আছে? আরে আছে বই কি, কিন্তু তার নাম আর্সেনিক, আসেনি নয়। বাংলায় যাকে বলে সে কো বিষ। তা সে জিনিস বাজারে কিনতে পাওয়া যায়? যায় বই কি, কিন্তু সকলকে দেওয়া যায় না। কেন? সেটা যখন ওষুধে ব্যবহার করা হয় তখন দেয় না কেন? আসলে অনেকে তো ওষুধ বলে কিনে নিয়ে গিয়ে আত্মহত্যা করে কি না, এই জন্যই এখন আর ওইসব জিনিস বিক্রি করে না। এই তো সেদিনই শক্তি সাধনের স্ত্রী দাঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলেন। এর আগেও আমি তাকে একবার ওই ওষুধের সাহায্যে যন্ত্রণামুক্ত করেছিলাম। শক্তি সাধন তা ভালো করেই জানতেন। সেদিন আমি কলকাতায় ছিলাম না, তাই সেই ওষুধের জন্য শক্তিসাধন বাবুকে অন্য দোকানে যেতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত দিন চেষ্টা করেও কলকাতার প্রায় সব দোকানে ঘুরেও তিনি তা কিনতে পারেননি। অবশেষে রাত 10টার সময় আমার বাড়িতে এসে আমার কাছ থেকে নিয়ে যান। তাই নাকি? তো তাতে তার স্ত্রীর যন্ত্রণা সেরেছিল? নিশ্চয়ই, তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছিলেন। ও, এই কাণ্ড কবে হয়েছিল? বেশি দিন নয়, 3-4 দিনের বেশি হবে না। আপনি তাকে কি প্রয়োজন মতো ওষুধ দিয়েছিলেন? না, তার থেকে একটু বেশি দিয়েছিলাম। কেন? যদি আবার প্রয়োজন হয়। তবে বুঝি ওই ওষুধে দাঁতের রোগ একেবারে সেরে যায় না? দাঁতের রোগ প্রায়শই একেবারে যায় না, কেবল কিছু দিনের জন্য ভালো হয়। আর তাছাড়া ওই ওষুধ ব্যবহার করলে তৎক্ষণাৎ যন্ত্রণা কমে যায়। শক্তিবাবুর সাথে আমার খুবই ভাব দেখছি, তাই আমি আগে আপনার কাছেই গিয়েছিলাম। তিনি যদি আপনাকে অনুরোধ না করতেন তাহলে আমি যে কোথা থেকে ভিজিটের জোগাড় করতাম। সত্যি শক্তিবাবু খুব দয়ালু। হ্যাঁ, সত্যিই তিনি খুব দয়ালু, আর এই জন্যই তার সাথে আমার এত সম্ভাব। শক্তিবাবুর দাদা তো মারা গেছেন শুনলাম।
আপনিও শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছি। শুনেছি তার মৃতদেহ সৎকারের সময় নাকি কী সব গণ্ডগোল হয়েছিল। তবে কি সত্যি সত্যি তিনি বিষ খেয়ে মারা গিয়েছিলেন? আমি কেমন করে জানবো? তবে সরকারি ডাক্তার নাকি তার পেটের ভেতর থেকে বিষ বের করেছে শুনেছি। কত লোকে কত কথা বলছে, তার ঠিক নাই। কেউ বলছে কোনো জ্ঞাতি তাকে হত্যা করেছে, আবার কেউ বলছে শক্তিবাবু তাকে দাদার খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছে। আর কথা বিশ্বাস করি? সত্যি নাকি? শক্তির উপরেও সন্দেহ হয়েছে? আগে হ্যাঁ, অনেকেই বলেছেন। কেমন করে শক্তিবাবু জানতে পারলেন যে তাদের দাদার খাবারের সাথে বিষ মেশানো ছিল? ও আচ্ছা, এই কারণ। আরে হরিসাধনের হঠাৎ মৃত্যুতে তার স্ত্রী, ভাই বা অন্য কোনো আত্মীয়ের সন্দেহ হবে না কেন? বিশেষত খাবার খাওয়ার আগে তিনি তো সম্পূর্ণ সুস্থই ছিলেন। খাওয়ার পরেই তো তার রোগের সূত্রপাত হয়। সন্দেহ তো হতেই পারে, কিন্তু সন্দেহ করে থানায় খবর দিতে সাহস হয় কি? পুলিশের গোচর করা তো খুব একটা সহজ কাজ নয়। যদি প্রমাণ না হতো তাহলে তো শক্তিবাবু সহজে নিষ্কৃতি পেতেন না। সকলেই বলছে তিনি ওই বিষয়ে নিশ্চয়ই কিছু জানতেন। না জানলে শুধু সন্দেহ করে তিনি থানায় খবর দিতে সাহস পেতেন না। প্রিয়নাথের শেষের কথাগুলোর মধ্যে অন্য কিছু ছিল, কারণ ওই কথা শুনে ডাক্তারবাবু তাকে একবার ভালো করে দেখে তারপর কি একটা ভেবে বললেন, তোমাকে যেন কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। তোমার নাম কি বলো দেখি? আর এই তো জোড়াবাগান এসে গেছি। তোমার বাসাটা কোথায় কোচম্যানকে বলে দাও। প্রিয়নাথ দেখলেন সত্যিই তারা জোড়াবাগানে এসে পৌঁছে গেছেন, কিন্তু বাস্তবে তার কোনো বাসাবাড়ি নেই। কেদার ডাক্তারের মুখ থেকে কথা বের করার জন্যই তিনি এই উপায় অবলম্বন করেছিলেন। এখন তার কথা শুনে আর আত্মগোপন করার কোনো আবশ্যকতা তিনি দেখালেন না, তাই একটু হেসে বললেন, আপনাকে বৃথায় কষ্ট দিলাম বলে ক্ষমা করবেন। কোনো রোগী দেখবার জন্যই আপনাকে এখানে আনিনি। যে কারণে এই কষ্ট দিলাম তা সফল হয়েছে। কেদার ডাক্তার প্রিয়নাথের কথা শুনে তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে হাসতে হাসতে বললেন, আপনাদের বাহাদুরি আছে। যে ছদ্মবেশ নিয়েছেন তাতে কারোর পক্ষে আপনাদের চেনা মোটেও সহজ নয়। যাই হোক, আপনাদের অসাধ্য কোনো কাজই নেই। এখন আমাকে কি করতে হবে বলুন? আপনাকে প্রধান সাক্ষী হতে হবে। কেন? কারণ আপনি শক্তিবাবুকে আর্সেনিক দিয়েছিলেন। তাতে কি? ওই বিষ তো আমি তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যবহার করতে দিয়েছিলাম। কিন্তু শক্তিবাবু সেই বিষ কৌশলে তার দাদার খাবারের সাথে মিশিয়ে দেন, ফলে তার মৃত্যু হয়। এখন আপনাকে কিছুদিন ঘরে ফিরতে দেবো না, আপনাকে সাক্ষী দিতে হবে। কেদার ডাক্তারকে সাথে নিয়ে প্রিয়নাথ থানায় ফিরে গেলেন। সেখানে ছদ্মবেশ ত্যাগ করে পুনরায় শক্তি সাধনের বাড়িতে গেলেন। যখন তার বাড়ির সদর দরজায় উপস্থিত হলেন তখন বেলা 1টা। দরজার সামনে একজন মুটে মাথায় একটা বোঝা নিয়ে অপেক্ষা করছিল। তার মাথায় কতকগুলি মাটির মালসা, পাটকাঠি, কলাপাতা ইত্যাদি হবিষ্যির সরঞ্জাম ছিল। প্রিয়নাথ আর কাউকে দেখতে না পেয়ে সেই মুটেকেই জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে কি করছো? আগে যে বাবুর সঙ্গে এই সমস্ত জিনিস নিয়ে এসেছি তিনি এই বাড়িতে ঢুকেছেন, আমি তার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। তিনি কতক্ষণ হলো ভেতরে গেছেন? আগে অনেকক্ষণ। তোমাকে কোথায় যেতে হবে? আগে বাগবাজারে। কোথা থেকে এইসব জিনিসপত্র কিনে এনেছো? তা শ্যামবাজার থেকে। তবে বাগবাজারে না গিয়ে এদিকে আসলে কেন? এই বাবুর হুকুম, এর জন্য বাবু দুটো পয়সা বেশি দেবেন বলেছেন। এই সব কথাবার্তা হচ্ছে এমন সময় শক্তি সাধন সেখানে এসে উপস্থিত হলেন। প্রিয়নাথ তাকে দেখা মাত্র ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি মশাই, হরিসাধন বাবুর মৃতদেহ সৎকার হলো? আগে হ্যাঁ, বেলা 11টার সময় আমরা দাহকার্য শেষ করলাম। এই মুটের মাথায় যেসব জিনিসপত্র আছে সেসব কি আপনি কিনে আনলেন? আগে হ্যাঁ। আপনি তো জাতিচ্যুত হয়েছেন।
সমাজ আপনাকে জাতিচ্যুত করেছে, তবে আপনি আবার এসব সামাজিক কাজ কেন করছেন? তা সত্যি, কিন্তু বৌঠানের অনুরোধেই এসব করা। তা এত কিছু কিনতে তো যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে, এর খরচ কে দিলেন? বৌঠানই দিলেন। তা আপনি তো নিজের বাড়িতেই হবিষ্যি করবেন। আগে না, দাদার বাড়িতে। কেন নিজের বাড়িতে নয় কেন? এখানে করলে আমাকে অনেক ঝামেলা পোহাতে হবে। দাদার বাড়িতে বৌঠানি সব বন্দোবস্ত করে দেবেন। কেন? এখানে তো আপনার স্ত্রী আছেন। না, আমার স্ত্রী নেই। স্ত্রী থাকলে কি আর আমার এমন দুর্দশা হতো? তবে এ বাড়িতে আপনার কে আছে? এখানে যার সাথে বাস করি তিনি আমার বিবাহিতা স্ত্রী নন। আচ্ছা, আপনার দাদার উইল করা আছে? তা জানি না। বাবু, আর কত দেরি? হঠাৎ মুটের কথায় প্রিয়নাথ পড়লেন মহা ফাঁপড়ে। তিনি এসেছিলেন শক্তি সাধনকে একরকম গ্রেফতার করতেই, কিন্তু তার সঙ্গে অন্যের কতকগুলো আবশ্যকীয় জিনিসপত্র থাকায় এই মুহূর্তে তাকে গ্রেফতার করাটা তার উচিত বলে মনে হলো না। শক্তি সাধন প্রিয়নাথের কাছ থেকে বিদায় নিয়ে তার দাদার বাড়ির দিকে চললেন। তখন তিনিও তার পিছন পিছন যেতে লাগলেন। বললেন, চলুন, আমারও ওইদিকে একটু দরকার ছিল। কোনো রকম সন্দেহ না করে সেই মুটের সঙ্গে শক্তি সাধন তার দাদার বাড়ির সদর দরজার সামনে এসে উপস্থিত হলেন এবং মুটেকে বাড়ির ভেতর যেতে বলে তিনি যেই সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন, অমনি প্রিয়নাথ পিছন থেকে তার হাত ধরে বললেন, শক্তি সাধন বাবু। আরে এসব কি? হরিসাধন বাবুকে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করলাম। শক্তি সাধন হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করতে পকেট থেকে একটি হাত কড়া বের করে তাড়াতাড়ি তার হাতে পরিয়ে দিলেন প্রিয়নাথ। তারপর বললেন, পালানোর চেষ্টা করবেন না। দেখুন, আপনি এটা করতে পারেন না। কি পারি আর কি না পারি সেটা আপনাকে বুঝতে হবে না শক্তি সাধন বাবু। এই গোলমালের শব্দে হরিসাধনবাবুর বাড়ির দরজার সামনে লোকজন জমে গেল। নানা জনে নানা কথা বলতে লাগলো। এমন সময় দুজন কনস্টেবল সেখানে এসে উপস্থিত হল এবং জনতার মধ্যে প্রিয়নাথকে দেখে তখনই উপস্থিত লোকজনদের তাড়িয়ে দিল। তারপর কাছে এসে একটা লম্বা সেলাম ঠুকল। প্রিয়নাথ তখন তাদের ওপর শক্তি সাধনের ভার অর্পণ করে নিশ্চিন্ত হলেন। শক্তি সাধনকে গ্রেফতার করার পর হরিসাধনবাবুর বাড়ির ভেতর থেকে অনেক লোক বেরিয়ে এলেন। কেউই কিন্তু পুলিশের কাজে কোনো বাধা দিলেন না। শক্তি সাধনকে থানায় চালান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন সময় একজন প্রৌঢ় ভদ্রলোক হরিসাধনবাবুর বাড়িতে এসে পৌঁছলেন। তিনি বাইরে অনেক লোক সমাগম এবং পুলিশের সাথে শক্তি সাধনকে সেই অবস্থায় দেখে একটু আশ্চর্য হলেন না, বরং একটু হেসে জিজ্ঞাসা করলেন, মশাই, কোন অপরাধের জন্য শক্তি সাধন ধরা পড়েছে জানতে পারি কি? হরিসাধন বাবুকে ইনি হত্যা করেছেন, আর সেই অপরাধেই এনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমিও ঠিক ওই সন্দেহই করেছিলাম। ও বেটা মহাপাজি। তারপর প্রিয়নাথ একটি গাড়ি ডেকে আনতে আদেশ করলেন। গাড়ি আনা হলে তিনি পূর্বোক্ত কনস্টেবল দুজনকে বন্দির সাথে তাতে উঠে পড়তে আদেশ দিলেন। তিনজনে গাড়িতে উঠলে কনস্টেবলদের যথাযথ পরামর্শ দিয়ে প্রিয়নাথ থানায় পাঠিয়ে দিলেন। গাড়ি চলতে শুরু করা মাত্র হরিসাধনবাবুর বাড়ি থেকে স্ত্রীলোকের কান্নার শব্দ শোনা গেল। প্রথম যেদিন প্রিয়নাথ এ বাড়িতে এসেছিলেন তখন যার কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন, আজও তারই কান্নার শব্দ বলে মনে হলো তার। শক্তিসাধন অনেকবার বলেছিলেন যে তার বৌঠান তাকে সন্তানের মতোই স্নেহ করে থাকেন। এখন তিনিই যে শক্তি সাধনের জন্য কাঁদছেন তা বুঝতে কোনো অসুবিধা হলো না। আর বৃথা সময় নষ্ট না করে প্রিয়নাথ তখনই থানায় ফিরে গেলেন। নানা কাজে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ায় সেদিন আর কোনো নতুন কাজে তিনি হস্তক্ষেপ করলেন না। পরদিন সকালে তিনি শক্তি সাধনের সাথে দেখা করলেন। প্রিয়নাথ ভেবেছিলেন তাকে হত্যাকারী প্রমাণ করতে কষ্ট করতে হবে, কিন্তু বাস্তবে সেরকম কিছুই হলো না। শক্তি সাধন সব কথাই স্বীকার করলেন। হরিসাধনবাবুর জন্যই তাকে জাতিচ্যুত হতে হয়েছিল বলে তার উপরে শক্তি সাধনের আক্রোশ ছিল, এবং খাওয়া দাওয়ার পর যখন তিনি জল চেয়েছিলেন তখন শক্তি সাধন কৌশলে সেই জলের সাথে আর্সেনিক মিশিয়ে দাদাকে দেন। যে উপায়ে তিনি আর্সেনিক সংগ্রহ করেছিলেন তাও গোপন করলেন না। কেদার ডাক্তারের মুখে প্রিয়নাথ যা যা শুনেছিলেন
ইনিও ঠিক সেই কথাই বললেন। কিছুদিন পরে শক্তি সাধনের বিচার হলো, আর বিচারে তার ফাঁসির সাজাই ধার্য হলো। এতক্ষণ আপনারা শুনছিলেন আত্মহত্যা না খুন, লেখক শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়। গল্প পাঠে ছিল মানব, প্রিয়নাথের ভূমিকায় ছিল শিলাজিৎ, শক্তি সাধনের ভূমিকায় ছিল অরূপ, মুটের ভূমিকায় ছিল তমাল, দুর্গার ভূমিকায় ছিলেন দোয়েল, সাহেব ডাক্তারের ভূমিকায় ছিলেন শুভম, পারিবারিক ডাক্তার এবং বড় সাহেবের ভূমিকায় ছিলেন দেবজিৎ, কেদারের ভূমিকায় ছিলেন দীপ, জ্ঞাতি ভাইয়ের ভূমিকায় ছিলেন শ্রীরূপ, দ্বিতীয় জ্ঞাতি ভাইয়ের ভূমিকায় ছিলেন দেবার্গ, রসময় বাবুর ভূমিকায় ছিলেন সৌভিক, রেজিস্ট্রার, বৃদ্ধ এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি দীপ্তিমান। গল্পের শব্দগ্রহণ এবং আবহে রয়েছেন বিশ্বদীপ, নাট্য রূপদানে রয়েছেন দেবস্মিতা, গল্পের ডিরেকশনে রয়েছে টিম হান্টেড অডিও স্টেশন, প্রচ্ছদ পিয়ালি। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের স্পটিফাইতেও পাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আপনি যদি লেখক হন আর গল্প পাঠাতে চান কিংবা দলের সদস্য হতে চান, তাহলে huntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে শব্দ ন্যূনতম 5000 আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নাম্বার অ্যাটাচ করবেন। সিলেক্ট হলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তাহলে আজকের গল্প এখানেই শেষ হলো। আবারও দেখা হবে একটি নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।